একটা টপিক হলো আর্টিকেল এবং প্রিপজিশন, এবং এই আর্টিকেল প্রিপজিশন তোমাদের পরবর্তীকালে চাকরির পরীক্ষাতেও কিন্তু অবশ্যই কাজে আসবে, কারণ এটা তোমার পিছু ছাড়বে না। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমার পিছু ছাড়বে না। আর্টিকেল প্রিপজিশন এটা তোমার পিছু ছাড়বে না। 2 নম্বর হচ্ছে আর তোমার টেন্স পিছু ছাড়বে না, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, এইগুলো বেসিক জিনিস, এগুলো যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু থাকে। তাই মাধ্যমিক থেকে ভালো করে শেখার চেষ্টা করো। দেখো আমি তোমাদের এইটা নিয়েছি ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে পুরোটাই, এবং অ্যান্সারও আমি লিখে দিয়েছি, কারণ এই পিডিএফটা তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো। বুঝতে পেরেছো কেন বললাম? দেখো এবার আর্টিকেল প্রিপজিশনটা বুঝতে গেলে তোমাদেরকে জানতে হবে যে এখানে আর্টিকেলটাও বসবে, মানে এ অ্যান্ড দিও বসবে, তার সঙ্গে প্রিপজিশন মানে পজিশন বোঝাবে। সব ক্ষেত্রে পজিশন বোঝাই না, কোনো কোনো জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল মানে প্রিপজিশন বসে। অ্যাপ্রোপ্রিয়েট মানে ওর পরে ওটাই বসে, অন্য কেউ বসে না, এরকম আছে। তো সেই নিয়মগুলো আমাদের একটার পর একটা শিখতে হবে। এবং এটা কখনোই মনে করো না যে 3 নম্বর তো আর্টিকেল পড়ে, স্যাররা বলে দেবে তাই তো হয়ে গেল। না, এই আর্টিকেল প্রিপজিশন শিখতে গিয়ে তোমার অন্য সিন আনসিন বুঝতে সুবিধা হবে, আবার সিন আনসিন পড়তে গিয়ে আর্টিকেল প্রিপজিশন বুঝতে সুবিধা হবে, আবার গ্রামার করতে গিয়ে তোমার রাইটিং এর সুবিধা হবে। এগুলো হচ্ছে নিয়ম। ল্যাঙ্গুয়েজ একটা হলিস্টিক অ্যাপ্রোচ। এটা ভাবিওই না যে 1 নম্বরের জন্য করছি। ভয়েস চেঞ্জ কেন এত গুরুত্বপূর্ণ? তবুও 1 নম্বর পরীক্ষায় আসে, তবুও গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জ না জানলে একটা সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পারবি না যে ওটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে। সো আমাদেরকে ডিটেলসে বুঝতে হবে ল্যাঙ্গুয়েজটাকে বোঝার জন্য, তবেই কিন্তু নাম্বার আসবে, তবে আমরা নাম্বার তুলে আসতে পারবো পরীক্ষায়। দেখো প্রথমেই দেখো 1 নম্বর সেন্টেন্স, আই সার্চ ফর ড্যাশ প্লেস ড্যাশ সেফ হ্যাবিটেশন, আই ফাউন্ড এ লিটিল পেন ড্যাশ দ্য সাইড অফ এ রাইজিং হিল। এই পুরোটার মানে বোঝার চেষ্টা করো। আই সার্চ ফর, আমি খুঁজছিলাম কিছুর জন্য। কি খুঁজছিলাম? প্লেস, জায়গা। তাহলে আমরা কি বলি? আমরা একটা জায়গা খুঁজছিলাম। তাহলে এ প্লেস, আমরা একটা জায়গা খুঁজছিলাম। কিরকম জায়গা? অফ সেফ হ্যাবিটেশন। হ্যাবিটেশন মানে হচ্ছে বাসস্থান, সেফ মানে নিরাপদ। একটা নিরাপদ আশ্রয়ের জায়গা আমরা খুঁজছিলাম। তাহলে নিরাপদ আশ্রয়ের কোনো কিছুর হলে কি বসে? অফ বসে। অফ বসে। ধর বললাম রামের পেন, দ্য পেন অফ রাম, ঠিক আছে। তারপর বললাম মোর গ্রামের মন্দির, দ্য টেম্পল অফ মোরগ্রাম। তারপরে বহরমপুরের কালীঘাট, কালীঘাট অফ বহরমপুর। তাহলে কোনো কিছুর হলে, তাহলে অফ সেফ হ্যাবিটেশন মানে নিরাপদ আশ্রয়ের জায়গা খুঁজছিলাম, একটি এবং সেটা, ঠিক আছে। এটা হয়ে গেল। আই ফাউন্ড এ, আমি খুঁজে পেয়েছিলাম একটি লিটিল প্লেন, প্লেন মানে সমভূমি, একটা ছোট্ট সমভূমি খুঁজে পেয়েছিলাম। দ্য সাইড অফ এ রাইজিং হিল, রাইজিং হিল মানে হচ্ছে উঠন্ত একটি পাহাড়, সেই উঠন্ত পাহাড়ের সাইডে। এবার দেখো আমি কি বলেছিলাম যে অ্যাট কোথায় বসে? কোনো একটা বিশেষ জায়গার মধ্যে নির্দিষ্ট কিছু বোঝান, যেমন ঘরের মধ্যে সেন্টার বোঝাচ্ছেন, অ্যাট দ্য সেন্টার, বা দরজার কাছে অ্যাট দ্য ডোর, কর্নারে অ্যাট দ্য কর্নার। তাহলে হিলের সাইডে অ্যাট দ্য সাইড অফ দ্য হিল। বোঝা গেল ব্যাপারটা? কোনো জায়গার ছোট্ট অংশ বোঝালে সেখানে অ্যাট বসবে। তাহলে এখানে রাইজিং যে হিল রয়েছে তার ছোট্ট অংশ হচ্ছে সাইড, একটা সাইড, তাহলে এটা হচ্ছে অ্যাট। অ্যাট দ্য সাইড অফ এ রাইজিং হিল, উঠন্ত পাহাড়ের একটা সাইডে আমি কি খুঁজছিলাম? একটি জায়গা খুঁজে পেয়েছিলাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আর্টিকেল প্রিপজিশনকে বুঝতে গেলে আমাদেরকে সেন্টেন্সটাকে ভালো করে বুঝতে হবে। বোঝা গেল? 2 নম্বর সেন্টেন্সে আসবো। এবার এগুলো আমরা পারবো কেমন করে? কিছুই নয়, প্র্যাকটিস। ল্যাঙ্গুয়েজ তোমার কাছ থেকে সময় চাই, আর কিচ্ছু না। দেখো দ্য রেন কন্টিনিউড, কন্টিনিউ করা মানে চলা, তাহলে বৃষ্টি চলছিল। থ্রু দ্য নেক্সট ডে মানে পরের দিন ধরে সারাদিন বৃষ্টি চলছিল, হলো। তারপরে ড্যাশ গেস্ট দ্য গাস্ট ড্যাশ উইন্ড, গাস্ট মানে ঝোড়ো বাতাস, ঠিক আছে, ঝোড়ো বাতাস ড্যাশ উইন্ড। তাহলে কি হবে এখানে? তাহলে বৃষ্টি হচ্ছিল, দেখো উত্তর তো লেখা আছে কিন্তু বুঝতে হবে যে কেন, বুঝতে হবে কেন। দ্য রেন কন্টিনিউড, বৃষ্টি চলছিল, থ্রু দ্য নেক্সট ডে পরের দিন ধরে। এবার বৃষ্টিটা
হচ্ছিল তার সঙ্গে কি হচ্ছিল, তার সঙ্গে হচ্ছিল গাস্ট। গাস্ট মানে ঝোড়ো বাতাস বইছিল, তাহলে উইথ বসবে এখানে, উইথ গাস্ট। এবার গাছটা কিসের গাছ, কিসের ঝোড়ো বাতাস, এই গাছটা হলো মানে বাতাস। দেখো গাস্ট হচ্ছে ওই উইন্ডেরই অংশ একটা, গাস্ট মানে যেটা ঝরে যায়, যেটা চলে যায়, ফাঁসা করে একটা আওয়াজ হয় না, সেটাকে গাস্ট বলা হয়। তার মানে কোন জিনিসটার সেই আওয়াজটা, ওই বাতাসটার, তাহলে উইন্ডের, তাহলে কি হবে অফ উইন্ড, বোঝা গেল। তাহলে কোন জিনিসের কিছু হলে অফ বসে, তাহলে অফ উইন্ড, সেই বাতাসের গাস্টের সঙ্গে তোমার বৃষ্টি হচ্ছিল। অনলি ড্যাশ ক্রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। একমাত্র রেক, রেক মানে হলো জাহাজের মাস্তুলের যে একেবারে তোমার সামনের ভাগ, সেটাকে বলা হয় তোমার, এই জায়গাটাকে বলা হয় রেক, ঠিক আছে। তাহলে ঝোড়ো বাতাসের মধ্যে নৌকা প্রায় ডুবে যাচ্ছিল, এই অংশটা দেখা যাচ্ছিল, ঠিক আছে। তাহলে একটি জাহাজের নির্দিষ্ট স্থান, তাই না, জাহাজের নির্দিষ্ট স্থান, তাহলে নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে আমরা কি বসাই, দা বসাই। নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে আমরা কি বসাই, দা বসাই। তাহলে অনলি দ্য রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অর্থাৎ যে হালকা জল ছিল তার মধ্যে আমার শুধুমাত্র জাহাজের যে মাস্তুল ভাগ সেটাই একমাত্র দেখা যাচ্ছিল, বোঝা গেল। এখানে দা কেন বসলো, হলো। এবার আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো এগুলো বারবার প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে। বলো হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল। হোয়েন মানে এখানে কি, যখন, কখন নয়। তাহলে যখন রবীন্দ্রনাথ সেট আপ করা মানে স্থাপন করা, এটা ফ্রেজাল ভার্ব। সেট আপ করা মানে স্থাপন করা, এস্টাবলিশড, এর অর্থ হচ্ছে এস্টাবলিশ। তোমাদের এটা কিসে আসে বলো, ফ্রেজাল ভার্বে আসে, ঠিক আছে। এস্টাবলিশড মানে হচ্ছে স্থাপন করা। তাহলে কি হলো, হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল, যখন রবীন্দ্রনাথ তার স্কুল স্থাপন করেছিল ড্যাশ শান্তিনিকেতন। এবার আমাকে বলো শান্তিনিকেতনটা বোলপুরের একটা কোন জায়গা, ছোট্ট একটা জায়গা, তাহলে কি বলবে, কোথায় করেছিল, অ্যাট শান্তিনিকেতন, বোঝা গেল, শান্তিনিকেতনে করেছিল। এবার ড্যাশ ইয়ং ম্যান, এবার দেখো এখানে কমা আছে, ড্যাশ ইয়ং ম্যান কল্ড সতীশ চন্দ্র রয় কেম দেয়ার ড্যাশ টিচার। এবার কি হবে বলো, এখানে দেখো এ ইয়ং ম্যান, এখানে তো নির্দিষ্ট কিছু নেই, তাহলে এটা একটা সেন্টেন্সের অংশ। এ ইয়ং ম্যান কল্ড, তখন একজন ইয়ং ম্যান যুবক মানুষ ডেকেছিল সতীশ চন্দ্র রায়কে, কেম মানে আসতে বলেছিল, দেয়ার সেখানে, কি হিসাবে, কি হিসাবে, টিচার হিসাবে। তাহলে কি হবে এখানে অ্যাজ টিচার, এখানে অ্যাজ মানে হলো হিসাবে, কোনো কিছু হিসাবে। তাহলে অ্যাজ এ টিচার এটা আমরা বলতে পারি, এখানে অ্যাজ এ হওয়া উচিত ছিল, অ্যাজ এ টিচার হওয়া উচিত ছিল, ঠিক আছে। তাহলে অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে তার আসা উচিত ছিল। এবার দেখো এখানে টিচার নাই, এখানে আসে মনে করো তোমরা টিচ, ড্যাশ রয়েছে, তারপরে লেখা আছে টিচ। এই টিচটা হলো ভার্বের 1 নম্বর ফর্ম, মানে শিক্ষা দিতে, দেওয়া আর কি। টিচ মানে কি করা, শিক্ষা দেওয়া। এবার দেখ এই ইয়ং ম্যান কল্ড সতীশচন্দ্র রায়, একজন ইয়ং ম্যান সে জিজ্ঞেস ডেকেছিল সতীশচন্দ্র রায়কে আসতে, সেখানে কি করতে, শিক্ষা দিতে। তাহলে টু টিচ, তাহলে কি হতো এখানে টু টিচ। তাহলে ভার্বের আগে আমাদের টু যোগ হয়, যেটাকে আমরা কি বলি ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলা হয়। যদি কখনো তোরা এই ধরনের আর্টিকেল প্রিপোজিশনে ভার্ব পেয়ে যাস, ভার্ব তার আগে যদি V1 থাকে তাহলে টু যোগ করবি, যদি V4 থাকে যেমন ড্যাশ দিয়ে হলো টিচিং, তাহলে হতো ফর টিচিং, শিক্ষকতার জন্য। ফর টিচিং মানে শিক্ষকতার জন্য, টু টিচ মানে শিক্ষা দিতে, আর অ্যাজ এ টিচার মানে শিক্ষক হিসাবে। তিনটেরই মানে একই, সেন্টেন্সের স্ট্রাকচারটা আলাদা, গঠনটা আলাদা। এখানে অ্যাজ বসলো নাউনের আগে, এখানে ভার্বের আগে টু, আর এখানে তোমার এটা কি বলবো ভার্বের 4 নম্বর ফর্মের আগে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের আগে ফর বসবে। এটা যেন মাথায় থাকে যে V4 যদি আইএনজি ফর্ম পাস, যদি ইনকেস কিছু বুঝতে না পারিস ফর করবি, আর যদি V1 পেয়ে যাস বুঝতে পারিস তাহলে টু করবি, এটা যেন মাথায় থাকে, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কিছু না কিছু শিখতে পারলাম। এই তিনটে থেকেই অল্প অল্প করে শেখার চেষ্টা কর, একদিনে কোনো কিছুই হয় না, কিন্তু যদি লেগে থাকিস তবে অবশ্যই একদিন হবে, এটা মাথায় রাখে যেন। হ্যাঁ দেখ দ্যাটস ফ্রাইডে, বল দেখি কি হবে, তো সবাই জানি সেটা শিখিয়েছি না, না ফ্রাইডে আছে না শুক্রবার, কোনো বার থাকলে কি হয় সানডে, কি হয় বল, মনে আছে? কেন মনে নাই, কারণ তোরা লিখিস নি আগে, এর আগে অন বসে, মনে আছে? কোনো ডেট 23 জানুয়ারি,
কোনো ডেট কি বসবে বল, কি বসবে? 23 জানুয়ারি হবে, ডে লিখে দিলাম, দেখ জানুয়ারি হবে, এটা 23 জানুয়ারি, একটা ডেট দিলাম, জাস্ট একটা ডেট দিলাম, অসুবিধা নেই, যে কোনো ডেট হতে পারে। তার আগে কি হবে? অন বসবে, মাথায় থাকবে এটা। এই যে জিনিসগুলো আমি বলছি এইগুলো বাড়িতে গিয়ে খাতায় লিখতে হবে, এইটুকু তোমাদের কাজ। তাহলে কি হলো, এখানে আমরা অন বসিয়ে দেবো, কিছু চোখ মুখ বন্ধ করে অন বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অন ফ্রাইডে মানে শুক্রবারে, কমা দিয়ে জুন 12, ঠিক আছে। তারপরে দেখো আই ও কাপ, এটা কমা হতো, আই ও কাপ মানে আমি জেগে উঠেছিলাম, 6 o'clock, ঠিক আছে। অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে, বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট জাস্ট অ্যাট দ্যাট আওয়ার। এটা সম্পূর্ণ ভুল আছে, এটা সম্পূর্ণ ভুল আছে। দেখো অন ফ্রাইডে জুন 12, ঠিক আছে, আই ও কাপ, এখানে হবে অ্যাট 6 o'clock, মানে 6টার সময়। অ্যান্ড নো ওয়ান্ডার, কোনো বিষয়ই ছিল না যে ইট ওয়াজ মাই বার্থডে, এটা জন্মদিন ছিল। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড, আমাকে অ্যালাউ করা হয়নি, এইখানে ড্যাশ হতো, টু গেট অ্যাট দ্যাট আওয়ার, এই অ্যাটটা এখানে বসে যেত, ঠিক আছে। তার মানে কি হলো, এটা ভুল দেওয়া আছে, ভুল প্রিন্টিং মিস হয়ে গেছে। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু, এখানে কোন কোন জায়গায় হতো, এই জায়গাগুলোতে তোমাদের হতো। এখানে এই জায়গাটায় হতো অন, ঠিক আছে, এইখানে হতো অ্যাট, আর একটা বসতো এখানে বসতো অ্যাট, ঠিক আছে, 3 জায়গায় তোমাদের বসতো। এটা হচ্ছে মেন ব্যাপার, এটা ভুল করে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, আপের জায়গায় অ্যাট হতো, এটা একটু জাস্ট কম্পিউটার করতে গিয়ে আমার সমস্যা হয়েছে। যাই হোক, 5 নম্বরে চলে আসো। 5 নম্বরে দেখো, ঠিক আছে, এটা 5 নম্বরে কি আছে, দ্য রেন কন্টিনিউ থ্রু দ্য নেক্সট ডে, একই জিনিস, একই 5 নম্বরটা সেম না, যেটা আগেরটা করলাম। দ্য রেন কন্টিনিউ থ্রু দ্য নেক্সট ডে, তারপরে কি বলেছিলাম, কি বসবে এখানে বলো? উইথ কি কিসের সঙ্গে? উইথ গাস্ট অফ উইন্ড, অনলি রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। অ্যাট মানে একেবারে জলের যে নিচের অংশ, মানে এই তোমার হ্যাঁ নিচু যে জল আর কি, জলের হালকা জল আর কি, হালকা জলের মধ্যে আমার রেকটা দেখা যাচ্ছিল জাহাজে, ঠিক আছে। এবার চলে আসবো দেখো 6 নম্বরে। 6 নম্বরে কি আছে দেখো, 6 নম্বরে কি আছে, হি ওয়াজ অ্যাবাউট টু গেট দ্যাট ওল্ড টেম্পল, হি ওয়াজ অ্যাবাউট টু গেট দ্যাট ওল্ড টেম্পল when his attention was attracted by that number of monkeys, that some large rocks। এই মানেটা বোঝার চেষ্টা কর। he was about to get into যদি বলি তাহলে কি হয়, he was about to get into, এই get into কথাটির অর্থ হলো প্রবেশ করা ভেতরে, বুঝতে পারছিস? into কখন বসে? যখন কোনো কিছুর ভেতরে প্রবেশ করিস, তাহলে he was about to get into old temple, মানে পুরনো মন্দিরে প্রবেশ করতে যাচ্ছিল সেই সময়, when his attention was attracted by, তার মনোযোগ আকর্ষিত হয়েছিল কার দ্বারা? বাই এ নাম্বার, এই নাম্বারের আগে সবসময় এ বসবে, এই ওয়ার্ডটা মাথায় রাখিস, নোট করবি, নাম্বারের আগে এ বসবে। বাই এ নাম্বার অফ মাঙ্কিস মানে একগুচ্ছ বানরের দ্বারা। তারপরে কি হবে বল দেখি, সাম লার্জ রক্স, এবারে এই মাঙ্কি গুলো কোথায় ছিল? লার্জ রক্স মানে বিশাল যে তোমার রক বলতে কি পাথর বা শিলা বা পাহাড়, সেই পাহাড়ে ছিল, তো তার মাঝে ছিল, তো কারোর মাঝে থাকলে কি হয়? অনেকগুলি দেখো রক্স আছে না, এখানে রক্স আছে, তাহলে কি হবে এখানে? এমন হবে। আচ্ছা বলো তো আমাকে, যদি এখানে থাকতো টু রক্স এর মাঝে ছিল, তাহলে কি হতো? তাহলে এখানে বিটুইন হতো, তাহলে এখানে বিটুইন হতো। যদি দুটো রক্সের মাঝে হতো, থাকতো ওই বাঙ্কিগুলো বানরগুলো, দুটোর মধ্যে হলে কি হয়? বিটুইন হয়। আর অনেকের মধ্যে হলে কি হয়? এমন হয়। তাহলে এখানে রক্স বলেছে মানে ওই পাথরগুলির মধ্যে ছিল, পাথরগুলির মধ্যে ছিল, অনেকগুলি পাথর তার মধ্যে, সেক্ষেত্রে কি বসবে? এমন বসবে, বোঝা গেল? তারপরে নেক্সট, এইগুলো কিন্তু নোট করতে হবে খাতায় পরপর, ঠিক আছে। 7 নম্বরে চলে আসে, দেখো আজকে 10টা করাবো। 7 নম্বরে কি আছে দেখো, আই ওয়াজ সারপ্রাইজড। শোনো, সারপ্রাইজের পরে অনেক কিছু বসে, কিন্তু দেখতে হবে এর পরে কি আছে। আই ওয়াজ সারপ্রাইজড, এবার দেখ এখানে হেয়ারটা ভার্ব V1, আই অ্যাম সারপ্রাইজ, আই ওয়াজ সারপ্রাইজ, আমি অবাক হয়ে গেছিলাম, টু হেয়ার শুনে, টু হেয়ার মানে শুনে, ভার্বের আগে কি বলেছিলাম? V1 এর আগে টু যোগ হবে, টু হেয়ার এটা শুনে, দ্যাট এটা তো বলতেই পারবি যে একটি অনেস্ট ম্যান মানে একটি তোমার সৎ মানুষ, লাইক মিস্টার সেন ওয়াজ ইনসাল্টেড বাই, দেখো ওয়াজ ইনসাল্টেড বাই প্যাসিভ ভয়েস,
তাহলে বুঝতে পারছো যে এই ভয়েসটা ওখানে কাজে লাগবে। কেন ভয়েস শিখতে হয়? ওয়াজ ইনসাল্টেড বাই দ্য নাম মেম্বার্স। দেখো কি বলছে, আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার, আমি এটা শুনে অবাক হয়ে গেছিলাম যে দ্যাট যে অ্যান অনেস্ট ম্যান লাইক মিস্টার সেনের মতন একজন সৎ মানুষ ওয়াজ ইনসাল্টেড বাই, অপমানিত হয়েছিল কার দ্বারা? দ্য মেম্বার্স, সদস্যদের দ্বারা, মেম্বারদের দ্বারা। বোঝা গেল? 7 নম্বর বুঝতে পেরেছো কি পারোনি বলো? ইয়েস অর নট? ইয়েস। 8 নম্বরে চলে আসো। 8 নম্বরে চলে আসো। মোস্ট পিপল আর ফন্ড। এই ফন্ড কথাটা মন খুলে শুনে রাখো। ফন্ডের পরে অফ বসে। ফন্ড অফ মানে প্রিয়, ভক্ত কারোর, কারোর ভক্ত। বাচ্চারা কার ভক্ত? মোবাইল ফোনের ভক্ত। দা চিলড্রেন আর ফন্ড অফ মোবাইল ফোন, গেজেট, তাই তো? আই অ্যাম ফন্ড অফ টিচিং, আমি শিক্ষকতার ভক্ত। তো যে যার ভক্ত হয়। ইটিং এর ক্ষেত্রে হতে পারে আই অ্যাম ফন্ড অফ সুইট, আমি মিষ্টির ভক্ত, মিষ্টি খেতে ভালোবাসি। তাহলে ফন্ডের পরে অফ বসে। ফন্ড অফ মানে ভক্ত হওয়া। কেউ গান শুনতে ভালোবাসে, হি ইজ ফন্ড অফ, এরকম হতে পারে যে হি ইজ ফন্ড অফ বিরাট কোহলি, সে বিরাট কোহলির ভক্ত। বুঝতে পারছো? কোনো কিছু ভালো লাগা তারই তো ভক্ত হও। তাহলে এখানে কি আছে? মোস্ট পিপল আর ফন্ড অফ, ফন্ডের পরে কি বসবে? অফ বসবে। ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ। মিস্ট্রি স্টোরিজ মানে কি? মিষ্টি মানে হচ্ছে রহস্যময়, স্টোরি মানে গল্প। তাহলে রহস্যময় গল্পের ভক্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। বোঝা গেল? দে ফাইন্ড কি অ্যান এক্সট্রা প্লিজার, তারা খুঁজে পায় একটি এক্সট্রা আনন্দ ট্রাইং টু সলভ। ট্রাইং মানে চেষ্টা করে, টু সলভ সমাধান করতে। দেখো এখানেও লক্ষ্য করো, এই সলভের আগে কি বসেছে? টু বসেছে। ট্রাইং টু সলভ, চেষ্টা করে। কি চেষ্টা করে? এখানে কোনো প্রিপোজিশনের দরকারই নাই। মিষ্টি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, মানে যারা ওই স্টোরির মধ্যে ইনভেস্টিগেট করছে তাদের সঙ্গে নিজেরাই যেন খুঁজতে শুরু করে দেয় যে কি হচ্ছে। কি আমরা করি না যে বিভিন্ন রহস্যময় গল্প দেখি, যেমন তোমার ইয়ে আছে, কি আছে একটা ওই সিআইডি আছে, যেমন বাংলায় সিআইডি হয়, তারপর আরো অন্যান্য হিন্দিতে অনুষ্ঠান হয়, সেগুলো দেখার জন্য আমরা যেন গল্পের মধ্যে ঢুকে যাই। তো এখানে কি হবে? দা হবে, দা মিস্ট্রি, সেই রহস্যটা। এই রহস্যটা নির্দিষ্ট, ওই গল্পের মধ্যে যে রহস্যটা আছে সেই রহস্যটা নির্দিষ্ট রহস্য। সেই জন্য দা মিস্ট্রি অ্যালং উইথ মানে সঙ্গে, কার সঙ্গে? উইথ দ্য ইনভেস্টিগেটর। এখানেও কিন্তু তোমাদের অপশন থাকতে পারতো। তাহলে উইথ দ্য ইনভেস্টিগেটর মানে হচ্ছে যে ইনভেস্টিগেট করছে ওই গল্পে, তার সঙ্গে কিন্তু আমরাও সেই মিস্ট্রি স্টোরিটাকে সলভ করার জন্য চেষ্টা করি। সেই জন্য এটা আমাদের একটা এক্সট্রা প্লিজার দেয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আর্টিকেল প্রিপোজিশন বুঝতে গেলে আমাদেরকে মানেটাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে নেক্সট 9 নাম্বার। ঠিক আছে, আজকের 9 নাম্বার এবং 10 নাম্বার অবধি করবো। দেখো, দ্য স্টুডেন্টস আর টোল্ড। দেখো প্যাসিভ ভয়েসে আছে, দ্য স্টুডেন্টস আর টোল্ড। যদি বলতাম স্টুডেন্টস টোল্ড মানে ছাত্ররা বলেছিল, আর এখানে হচ্ছে স্টুডেন্টস আর টোল্ড মানে ছাত্রদেরকে বলা হয়েছিল টু অ্যাবাইড বাই। অ্যাবাইড এর পরে বাই বসে। এই অ্যাবাইড বাইটা একটা ফ্রেজাল ভার্ব। বুঝতে পারছিস কি করে আর্টিকেল প্রিপোজিশন কাজে লাগছে? মনে পড়ছে অ্যাবাইড বাই? অ্যাবাইড মানে মান্য করা। টু অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাকশন মানে নির্দেশগুলিকে মান্য করতে। এবার বলবি এখানে বাই কেন বসলো? কারণ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। বোঝা গেল? অ্যাবাইড এর পরে বাই বসলে এর অর্থ আলাদা হয়ে যায়। এর অর্থ হচ্ছে মান্য করা। দ্য স্টুডেন্টস আর টোল্ড, ছাত্রদেরকে বলা হয়েছিল টু অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন গুলিকে মান্য করতে। ইফ যদি, দে ফেল টু, তারা ব্যর্থ হয়, টু ক্যারি আউট, দেখো পালন করা, এক্সিকিউট, ক্যারি আউট এটা কি? ফ্রেজাল ভার্ব। ক্যারি আউট পালন করা, ক্যারি আউট দ্য অর্ডার, সেই অর্ডারগুলি পালন যদি তারা না করে বা ব্যর্থ হয়, দে উইল নট বি গিভেন, তাদেরকে কি দেওয়া হবে না? পারমিশন, নির্দিষ্ট জিনিস। তাহলে কি বলবে? গিভেন দা পারমিশন। পারমিশন কি গোনা যায় একটা দুটো করে যে একটা পারমিশন দেওয়া যাবে না? এরকম হবে, পারমিশন দেওয়া যাবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা গোনা যায় না, এটাকে পারমিশনকে গোনা যায় না বলে দা বসবে। দা পারমিশন টু কন্টিনিউ, আবার দেখো টু কন্টিনিউ, V1 টু কন্টিনিউ দা অর্ডার। এই অর্ডারটিকে কন্টিনিউ করতে গেলে কি করতে হবে? তার মানেটা কি হলো? দ্য স্টুডেন্টস আর টোল্ড, ছাত্রদেরকে বলা হলো টু অ্যাবাইড বাই মেনে চলতে, দ্য ইনস্ট্রাকশন নির্দেশ। ইফ দে ফেল টু ক্যারি আউট, যদি তারা পালন করতে ব্যর্থ হয়, দ্য অর্ডার্স এই আদেশগুলিকে, দে উইল নট বি গিভেন দ্য পারমিশন, তাদেরকে পারমিশন দেওয়া হবে না টু কন্টিনিউ দ্য অর্ডার, এই অর্ডারটিকে মানে চালিয়ে যেতে। বোঝা গেল ব্যাপারটা? তারপরে আজকের লাস্ট 10টা অবধি করাবো। বাড়িতে গিয়ে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসবে ঠান্ডা মাথায়, প্রত্যেকটা নিয়ম কারণ লেখার চেষ্টা করবে। কারণ লিখলে কি হয়? লিখলে আমাদের
যদি নাও পড়িস, তুই লিখছিস তো, তোর ব্রেনটা কিন্তু কাজে লাগবে, ওটা তখন মনে পড়ে যাবে পরীক্ষার সময়। লিখলে মনে থাকে, ওটা পড় আর না পড়, একবার যদি লিখেও রাখিস সেটা তোর মনে থাকবে, আর যদি একবার পড়িস তাহলে আরোই ভালো হয়। বুঝতে দেখ, দ্য বয়েজ অ্যাপিল, দেখ ইংলিশে কি হয়, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি অনেক কিছু আছে যেগুলো শিখতে হয়, না হলে ডিটেলসে তোমরা ইংলিশ শিখতে পারবে না। প্রত্যেকটা জিনিসকে একটা একটা করে শিখতে হয়, প্রত্যেক দিন এফোর্ট দিতে হয়। দেখো, দ্য বয়েজ অ্যাপিলড, অ্যাপিল টু, অ্যাপিল এর পরে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারোর কাছে অ্যাপিল করা, আবেদন করা, তাহলে অ্যাপিল টু করা, অর্থাৎ দ্য বয়েজ অ্যাপিল টু দ্য হেডমাস্টার। বল কি হবে এখানে, বল হলিডে কি হবে, বল ফর। এখানে ফর তো বলি, অন কেন হবে না, অন হবে না কেন, কিসের জন্য, কিসের জন্য বলছে, সেন্সটা বুঝ, কিসের জন্য, এখানে কিসের জন্য বলছে, দ্য বয়েজ অ্যাপিল টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে অ্যাপিল করেছিল ফর হলিডে, হলিডের জন্য। কিন্তু যদি বলতো এখানে সানডে, তাহলে সানডের জন্য হয়, তাহলে সানডেতে করেছিল, রবিবারে করেছিল, তখন কি হতো, অন সানডে, রবিবার অ্যাপিল করেছিল, রবিবার তো হবেই না, সোমবার ধর, সোমবার অ্যাপিল করেছিল, অন মন্ডে। এবার এটা এটা কি হলিডেতে অ্যাপিল করেছিল না হলিডের জন্য করেছিল, হলিডের জন্য, বুঝতে পারছিস ব্যাপারটা, তাহলে এক্ষেত্রে ফর বসবে, ফর হলিডে। ইংলিশ এতটাই ইন্টারেস্টিং, যদি বুঝতে শুরু করে দিস অন্য সাবজেক্ট পড়তে ইচ্ছা করবে না, ঠিক আছে, এত ভালো লাগবে এটা। তাহলে ফর হলিডে মানে হলিডের জন্য হেডমাস্টারকে অ্যাপিল করেছিল, বাট হি ডিড নট এগ্রি টু। দেখ আমি বলি, কোন জিনিসে রাজি হওয়া, কোন জিনিসে রাজি হওয়া, এগ্রি টু, কারোর সঙ্গে রাজি হওয়া, এগ্রি উইথ, এগ্রি উইথ দুটোই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝ। এগ্রি টু, দেখ আমি বললাম এগ্রি টু ইওর প্রপোজাল, ইওর প্রপোজাল, প্রপোজাল মানে প্রস্তাব, প্রপোজাল তোমার প্রস্তাবে রাজি হওয়া, তখন টু, প্রস্তাবে রাজি হওয়া। এবার কারোর সঙ্গে রাজি হওয়া, আমার যা মত তোর তাই মত, আই এগ্রি টু, আই এগ্রি উইথ পাপিয়া, ধর বললাম আই এগ্রি উইথ পাপিয়া, তাহলে এগ্রি উইথ মানে কারোর সঙ্গে মতামতে মিল হয়ে যাওয়া, তাহলে এগ্রি উইথ আমি বললাম মিস্টার সেন, মিস্টার সেন, তাহলে মিস্টার সেনের সঙ্গে রাজি হওয়া। এবার দেখ এখানে কি আছে, হি ডিড নট এগ্রি দেম, তাদের সঙ্গে, তাহলে মানুষের সঙ্গে, তাহলে কি হবে, উইথ হবে। তাদের সঙ্গে একমত হয়নি, এন্ড অর্ডার দেম মানে কি হয়নি, ওই মাস্টার মশাই, হেডমাস্টার মশাই তাদের সঙ্গে একমত হয়নি, এন্ড অর্ডার দেম তাদেরকে আদেশ করলো টু লিভ দ্য রুম, ঘরটাকে ত্যাগ করে মানে চলে যেতে। বোঝা গেল, এ হয়ে গেল আমাদের আজকের প্রিপোজিশনের 1 থেকে 10টা। পরের দিন আবার 11 থেকে 20 নম্বর বা এর পরে যে প্রিপোজিশন রয়েছে সেগুলো প্র্যাকটিস করব, বাড়িতে গিয়ে এটা ভালো করে দেখবা এবং খাতায় অবশ্যই লিখে রাখবা। এই ক্লাসটা আমি এখানে শেষ করছি, এরপরে আমি শুরু করব তোমার ফ্রেজাল ভার্বের ক্লাস।